আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো আজকে থেকে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 1 শুরু হবে। তো ওটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কিভাবে ল্যাব রিপোর্ট গুলো তৈরি করবেন ওইটাও আজকে বলে দিব। আর যেভাবে বলবো আজকে বাকি ল্যাব রিপোর্ট গুলো ওইভাবেই তৈরি করবেন, যতক্ষণ পর্যন্ত আমি আবার মাঝখানে চেঞ্জ করতে না বলছি। তো আমরা যদি এক্সপেরিমেন্ট নাম্বার 1টা দেখি, এটা হচ্ছে আপনাদের ল্যাব ম্যানুয়াল। এটা সম্ভবত শেয়ার করা হয় নাই। আমি ক্লাস শেষে বা ক্লাসের মধ্যে এটা শেয়ার করে দিব। আপনাদেরকে কিছু টাস্কও দিব, ওই জিনিসগুলো একটু পড়তে হবে ক্লাসের মধ্যেই আর কি। প্রথম জিনিসটা হলো যে এক্সপেরিমেন্ট নাম্বার 1 যেটা আছে, এখানে কি বলা হয়েছে যে দেখেন, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এটা কি? ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ উইথ ফিউ বেসিক ইনস্ট্রাকশনস। কি বললাম যে ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ উইথ ফিউ বেসিক ইনস্ট্রাকশনস। তো এখানে আমরা কিছু বেসিক ইনস্ট্রাকশনস নিয়ে কাজগুলো করব এবং তার আগে আমাদের কিছু থিওরিটিক্যাল নলেজের দরকার আছে। আপনাদের কি থিওরি কোর্স হয়েছে? ক্লাস থিওরি কোর্সের কিছু থিওরি কোর্সের ক্লাস হয়েছে? জি স্যার, একটা ক্লাস হইছে। আচ্ছা, কিছু পড়াইছে মানে অল্প বেসিক? পড়াইতে পারেন। আচ্ছা, তো তারপরে আমরা একটু কিছু থিওরিটিক্যাল নলেজ গেইন করার পরে দেন আমরা আপনাদেরকে একটা ক্লাস অ্যাসাইনমেন্ট বা এই কোডটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, বেসিক্যালি এই কোডটা। দেন আমি আপনাদেরকে মাঝখানে কিছু ভালো করে শুনবেন, দেন আপনাদেরকে আমি কিছু মাঝখানে টাস্ক দিব, এই কাজটা করতে হবে। এই কাজটা করার পর দেন আমি কোনো প্রবলেম আছে কিনা এটা আপনারা নিজেরা করবেন। যে টাস্কটা দিব ওই টাস্কটা করার পর দেন আপনি আমাকে ফিডব্যাক দিবেন ওই টাস্কটা করতে গিয়ে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা বা কোনো জিনিসটা বুঝতে পারছেন এরকম কিছু। এরকম হওয়ার পর দেন আমি আপনাদেরকে বলবো যে ল্যাব রিপোর্টের জন্য কোন কোশ্চেনটা তৈরি করতে হবে। বুঝা গেছে ক্লাসটা কিভাবে হবে আজকে? জি স্যার। আচ্ছা, তো আমরা একটু শুরু করি। ওকে, তো আমরা আজকে এক্সপেরিমেন্ট নাম্বার 1 দেখব। তো মেইনলি এখানে কিছু অবজেক্টিভস আছে এবং আমরা যেসব আপনার ইনস্ট্রাকশন গুলো কাজে লাগবে সেগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। দেন আমরা ক্লাসে যে কোডটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস অ্যাসাইনমেন্ট, দেন কিছু এক্সাম্পলস থাকবে। তো যাই হোক, আমরা একটু শুরু করি। তো প্রথমে যে আমরা এখানে কোন ইনস্ট্রাকশন নিয়ে কথাবার্তাগুলো বলবো আসলে, বা আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে গেলে কোন কোন ইনস্ট্রাকশন গুলো দরকার পড়বে। একটা মুভ, MOV। এই ইনস্ট্রাকশনটা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়েছিলাম। এটি একটা ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন, তাই না? যেখানে আপনার অ্যাকচুয়ালি এই ইনস্ট্রাকশনের পরে দুইটা অপারেন্ড লিখতে হয় মুভ ইনস্ট্রাকশনের পরে। এবং অ্যাড এটা আপনার ডাটাগুলোকে ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য আমরা MOV বা মুভ ইনস্ট্রাকশনটা ইউজ করে থাকি। তারপর অ্যাড, এটাও একটা ডাবল অপারেন্ডের ইনস্ট্রাকশন। এখানে এই ইনস্ট্রাকশনটা ইউজ করার পর আপনাকে দুইটা অপারেন্ড লিখতে হয় এবং একটা থেকে আরেকটা অপারেন্ডকে পৃথক করার জন্য কমা ইউজ করা হয় এবং এটাও আপনার যোগ করার কাজে লাগে। সাব ইনস্ট্রাকশন, সাব ইনস্ট্রাকশন আপনার বিয়োগ করার জন্য আমার কাজে লাগে এবং এখানেও আপনার দুইটা অপারেন্ড লাগে এবং একটা অপারেন্ড থেকে আরেকটা অপারেন্ডকে পৃথক করার জন্য কমা ইউজ করা হয়। তারপরে ইনক্রিমেন্ট, আইএনসি। আইএনসি মানে ইনক্রিমেন্ট। তো এই ইনক্রিমেন্টটা সিঙ্গেল অপারেন্ডের ইনস্ট্রাকশন। এখানে শুধুমাত্র একটা অপারেন্ডের দরকার হয় এবং অলওয়েজ সে এক যোগ করে, একটা ইনস্ট্রাকশন লিখলে সে এক যোগ করে। এখানে যেমন আমি অ্যাড দিয়ে কন্ট্রোল করতে পারবো যে একটা নাম্বারের সাথে আমার 5 যোগ হবে কিনা 7 যোগ হবে, বা আমি অন্য যে কোনো নাম্বার যোগ করে ফেলতে পারবো। কিন্তু ইনক্রিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ সে কি করবে, এক বাড়াবে। দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্টও সেম ইনক্রিমেন্টের মতোই, মানে লেখার ধরনটা সেমই। এবং আহ, আপনি ধরেন যে এখানে আমার সিঙ্গেল অপারেন্ডের ইনস্ট্রাকশন, এটা মানে একটা অপারেন্ড লিখতে হবে। সাবে যেমন আমার দুইটা অপারেন্ড লিখতে হয়, ডিক্রিমেন্টে একটা অপারেন্ড লিখতে হয়।
এবং এই ডিক্রিমেন্ট একবার ডিক্রিমেন্ট লিখলে সে অলওয়েজ 1 কমায়। হ্যাঁ, সাবের ক্ষেত্রে যেমন আমি একটা নাম্বার থেকে 5 6 বা 7 আমি বা আমার ইচ্ছা মতো যে কোনো ভ্যালু আমি বিয়োগ করতে পারবো, কিন্তু ডিক্রিমেন্টের ক্ষেত্রে অলওয়েজ সে 1 কমায় দিবে। এই হলো আপনার সাব এবং ডিক্রিমেন্ট, এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স। তারপরে নেগেটিভ ইনস্ট্রাকশন মানে হচ্ছে নাম্বারের সাইনটাকে চেঞ্জ করে দিবে সহজ কথায় বলতে গেলে। এবং আপনারা জানেন একটা নাম্বারের সাইন যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হয়? টুস কমপ্লিমেন্ট করতে হয়, তাই না? তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হয়। টুস কমপ্লিমেন্ট করলে একটা নাম্বার সাইন চেঞ্জ হয়ে যায়। ধরেন আপনি 2 করছেন, একে যদি আপনি -2 করতে চান তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে। জি স্যার। আর -2 আছে, একে যদি আপনি 2 করতে চান, দ্যাট মিনস সাইন চেঞ্জ হচ্ছে। তো এই সাইনটাকে চেঞ্জ করতে গেলে আপনাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়, এবং ওই টুস কমপ্লিমেন্টের কাজটাই করে এখানে NEG বা নেগেটিভ ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশন গুলোর সাথে কি আপনার পরিচিত কিনা? জি স্যার, মানে এই শর্ট মানে সাইন গুলার সাথে পরিচিত না, বাট এই মানে ওয়ার্কিং এর সাথে পরিচিত। আচ্ছা, এরপরে আমরা সিনট্যাক্সে চলে যাচ্ছি। সিনট্যাক্স মানে লেখার নিয়ম, কিভাবে লিখতে হবে। সিনট্যাক্স মানে হচ্ছে লেখার নিয়ম, আমরা কিভাবে লিখব। তো যে কোনো একটা লাইন লেখার জন্য এখন আমরা চলে আসতেছি একটা লাইন লিখব। এখন কোনো অপারেন্ডের কথা আমরা মানে কোনো ইনস্ট্রাকশনের কথা আমরা বলছি না, মানে একটা যখন লাইন লিখবো সে লাইনটা কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো যখন আপনি একটা লাইন লিখবেন তখন কি করতে হয়? একটা নাম আপনি দিতে পারেন ওই লাইনের। তো ওই নামটা লিখলে যদি আপনি একটা নাম দেন তাহলে নামের পরে অবশ্যই একটা কোলন চিহ্ন ইউজ করতে হবে। কোলন চিহ্ন ছাড়া কিন্তু নাম দেওয়া যাবে না, ঠিক আছে? যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ধরুন আমি একটা লাইন লিখছি, এই লাইনের নামটা দিছি মাই লেভেল। কিভাবে বুঝলেন? এই যে কোলন চিহ্নটা দেওয়া। তো এই কোলন চিহ্ন দেওয়া মানে হচ্ছে এইটাকে একটা নাম দেওয়া হয়েছে, এই লাইনটাকে, এই ফুল স্যার, লাইনটাকে। কোলনের আগে স্পেস রাখা যাবে কি যাবে না, মানে এরকম কোনো কোলনের আগে নিয়ম আছে? স্পেসটা রাখা যাবে না, একসাথে লিখতে হবে। হ্যাঁ, স্পেস থাকবে না, Yes, এই যেরকম সিনট্যাক্সটা যেভাবে দেওয়া আছে। তো এখন yes, দেখেন যেটা হলো যে নাম কিভাবে বুঝবেন, যেটা না এই লাইনের নাম দেওয়া হয়েছে মাই লেভেল। তো কিভাবে বুঝবেন? এই যে কোলনের আগে একটা আহ, কোন নাম দেওয়া হয়েছে এই নামটা লেখা হয়েছে। তো নাম লেখারও কিছু নিয়ম আছে, ওগুলো আপনি থিওরিতে পড়বেন। তো আপাতত আমরা একটা নাম লিখছি আর কি, ওইখানে বিস্তারিত বুঝতে পারবেন। বাট অবশ্যই সেমিকোলনের আগে, সরি কোলনের আগে আপনার এই স্পেসটা দেওয়া যাবে না। তো আপনি নাম ইচ্ছা করলে দিতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে আমার নামে দরকার পড়ে, ওটা আপনি আরো পরবর্তীতে বুঝতে পারবেন যখন আমরা জাপ ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করব। তো নাম দেওয়া হয়ে গেল, নামের পরে এরপর আমার ইনস্ট্রাকশন দিতে হয়। ইনস্ট্রাকশন কিরকম আছে? ওই যে আমরা বললাম মুভ, অ্যাড, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, নেগ মানে নেগেটিভ যেটা এনজি, এরকম। তো এরকম ধরেন আপনি একটা ইনস্ট্রাকশন লিখলেন, তো আমি এখানে কি ইনস্ট্রাকশন লিখছি? মুভ। তো ইনস্ট্রাকশন লেখার পরে পর আপনাকে অপারেন্ড লিখতে হবে, বা একটা ব্র্যাকেটে এস দেওয়া হয়েছে, মানে অপারেন্ড মানে সিঙ্গুলার আর অপারেন্স মানে হচ্ছে প্লুরাল। তো কেন আমি সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটা লিখেছি? আপনি এখানে যে ইনস্ট্রাকশনটা ইউজ করবেন সেই ইনস্ট্রাকশনের উপর নির্ভর করে আপনি একাধিক মানে দুইটা অপারেন্ড লিখবেন না একটা অপারেন্ড লিখবেন সেটা নির্ভর করবে। যদি ইনস্ট্রাকশনটা সিঙ্গেল অপারেন্ডের হয় তাহলে এখানে আপনার একটা অপারেন্ড বসবে, আর ইনস্ট্রাকশনটা যদি আপনার দুইটা অপারেন্ডের হয় তাহলে দুইটা অপারেন্ড বসবে। তো এখানে আমি মুভ ইনস্ট্রাকশনটা ইউজ করছি। তো এই মুভ ইনস্ট্রাকশনটা মানে কি? এই মানে এই মুভ ইনস্ট্রাকশনটা কি আপনার দুইটা অপারেন্ডের ইনস্ট্রাকশন না? জি স্যার। তো দুইটা অপারেন্ড ইনস্ট্রাকশন, এই জন্য আপনার এখানে দুইটা অপারেন্ড লিখতে হয়। এই জন্য দেখেন একটা অপারেন্ড লিখছি, একটা অপারেন্ড মধ্যে একটা রেজিস্টার, এরপর আরেকটা রেজিস্টার, এবং দুইটা রেজিস্টারকে পৃথক করার জন্য কি ইউজ করা হয়েছে? কমা। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, তো এতটুকু। এরপরে বলছি কমেন্ট। তো কমেন্ট যখন ওই লাইনটা আসলে আপনি কমেন্ট করে দিতে পারেন যে আপনার বোঝার সুবিধার্থের জন্য, বা এই লাইনটা আসলে কি কাজ করতেছে এটার জন্য আপনি একটা কমেন্ট লিখতে পারেন, বাট এটা কোডিং এর মধ্যে না। এইটা কোডিং এর মধ্যে না, এইটা আপনার ইউজারের জন্য। ধরেন কেউ একটা লাইন লিখছে, হয়তো বা সে নাও বুঝতে পারে, বা অ্যাজ এ বিগিনার বা কোডে নতুন প্রবেশ করেছে এই ল্যাঙ্গুয়েজে। সো তাকে বোঝানোর জন্য হয়তো বা আমি এখানে একটা কমেন্ট লিখতে পারি যে এই লাইনটার অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, বা এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করতেছে আপনি কি কমেন্ট করবেন। কিন্তু খেয়াল রাখার বিষয় হচ্ছে যে ওই লাইনে যখন আপনি কমেন্ট করবেন, কমেন্টের আগে অবশ্যই সেমিকোলন দিবেন। যখন আপনি একটা সেমিকোলন দিচ্ছেন এর মানে হচ্ছে সেমিকোলনের পরে আপনি যা যা লিখবেন ওই লাইনের জন্য ওই সেমিকোলনের পরবর্তী লেখাগুলো কমেন্ট হয়ে যাবে, ওইটার কোডের, সে কোডের মধ্যে ধরবে না। কথা বুঝে গেছে? জি স্যার, বুঝাই। আচ্ছা, তো এখন দেখেন আমি লিখছি যে মাই লেভেল, তারপরে একটা কোলন দেওয়া, তারপর মুভ, একটা ইনস্ট্রাকশন, তারপরে দুইটা অপারেন্ড, যেহেতু মুভ আমার ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশন এক্স কমা বিএক্স। এর মানে কি? আমার এক্সটা হচ্ছে কি ডেস্টিনেশন এবং বিএক্সটা হচ্ছে কি সোর্স। এবার আমরা বলেছিলাম যে মুভ ইনস্ট্রাকশনটা হচ্ছে
ডেস্টিনেশন সোর্স থেকে কপি করে নাম্বারটা কোথায় স্টোর করে রাখবে, ডেস্টিনেশনে। তার মানে বিএক্স এর মধ্যে যে নাম্বারটা আছে সে কপি করবে এখান থেকে, ওখানে কপি করে সে এক্স এর মধ্যে নাম্বারটা স্টোর করে রাখবে। তো এই কাজটা আমি লিখছি যে মুভ দ্য কন্টেন্টস মানে বিএক্স অফ বিএক্স, এর মানে হচ্ছে কি বিএক্স এর মধ্যে যে নাম্বারটা আছে বা যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা সে কি করবে, বিএক্স থেকে কপি করবে, কপি করে সে কোথায় রাখবে, এক্স ইনটু এক্স। তাহলে কোথায় রাখবে, এক্স এ। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ইনস্ট্রাকশনটা এটাকে বুঝা গেছে? এটা না বুঝতে পারলে কিন্তু আমরা কোড করতে পারবো না। দেখেন এটা বুঝা গেছে কিনা। জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট ইনস্ট্রাকশন। তো এটা হচ্ছে আর একটু ডিটেইলডে, এটা আপনাদের থিওরিতে পড়ানো হবে। তো জেনারেল পারপাস রেজিস্টার কোনগুলো, এক্স, বিএক্স, সিএক্স এবং ডিএক্স, এগুলো হচ্ছে আপনাদের জেনারেল পারপাস রেজিস্টার। এবং মেমোরি লোকেশন কিভাবে লিখতে হয় এটা আপাতত না জানলেও হবে, আস্তে আস্তে আমরা শিখবো। সেগমেন্ট রেজিস্টার হচ্ছে কোনগুলো, ওই যে সিএস, ডিএস, ইএস এবং এসএস। সিএস বলেছিলাম আমি, এগুলো না আপনাদের প্রথম ক্লাসে বলা হয়েছে এবং আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম ওই প্রথম ভিডিওটা দেখে আসার জন্য। কারা কারা দেখে এসেছেন এটা হাত তুলেন তো, হ্যান্ড রেজ করেন, আমি একটু দেখবো। নাহলে এগুলো আসলে এই জন্য আমি প্রথম ক্লাসে আমি পড়িয়েছি, তারপর আপনাদেরকে একটা ভিডিও দেখে আসতে বলছিলাম। তো যারা যারা দেখেছেন একটু হাত তুলেন। আচ্ছা, 3 জন, রাকিবুল এবং হচ্ছে দীপ্ত, জান্নাতুল এবং হচ্ছে রুমকি। ওকে, তো যারা আসলে ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন তারাই কিন্তু ক্লাসটা ভালো করে বুঝতে পারবেন। থ্যাংক ইউ। এখন হচ্ছে হ্যান্ডটা রেজ অফ করে দিতে পারেন। তো যারা দেখেছেন থ্যাংক ইউ। তো সেগমেন্ট রেজিস্টার কোনগুলো, সেগমেন্ট রেজিস্টার হচ্ছে সিএস, ডিএস, ইএস এবং এসএস। কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট এবং স্ট্যাক সেগমেন্ট। তো আমরা এখানে যেটা বলার চেষ্টা করতেছি যে ধরুন আমাদের এখানে দুইটা অপারেন্ট থাকে, একটা হচ্ছে কি সোর্সের অপারেন্ট আর একটা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ট। তো প্রথমে যেটা লিখি সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন, এবং সেকেন্ডে যেটা লিখি সেটা কি, সোর্স। তো ডেস্টিনেশন অপারেন্ট গুলো কি কি হতে পারে, জেনারেল রেজিস্টার হতে পারে, সেগমেন্ট রেজিস্টার হতে পারে, বা মেমোরি লোকেশন আমরা লিখতে পারি, বা একটা নাম্বার, দ্যাট মিনস সরাসরি একটা নাম্বার দিতে পারি, যেটাকে আমরা বলতেছি কনস্ট্যান্ট। কি করতে পারি, সরাসরি একটা নাম্বার লিখতে পারি। আর সোর্স অপারেন্টটা হচ্ছে ঠিক এগুলো আবার হইতে পারে, জেনারেল রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার, মেমোরি লোকেশন, কনস্ট্যান্ট। বাট এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস চিহ্ন মানে কি, আপনি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এখানে ক্রস মানে হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ডের আন্ডারে কনস্ট্যান্টের আকারে ক্রস, এবং সো এইটা এখানে, আর এটা এই যে এখানে দেখেন এটা এটা এইটা অনুযায়ী কলাম হচ্ছে এটা, দ্যাট মিন্স কলামটা হচ্ছে কনস্ট্যান্টের, এই ক্রস অনুযায়ী কলাম হচ্ছে কনস্ট্যান্টের, এবং এইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ডেস্টিনেশন অপারেন্ড যখন কনস্ট্যান্ট হবে। আর এইটা রো অনুযায়ী হচ্ছে জেনারেল রেজিস্টার, এবং এটা জেনারেল রেজিস্টার কোনটার ক্ষেত্রে, সোর্স অপারেন্ডের ক্ষেত্রে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি আপনার ডেস্টিনেশন অপারেন্ডটা কনস্ট্যান্ট হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যদি সোর্স অপারেন্ড জেনারেল রেজিস্টার হয়, তাহলে ওই ইনস্ট্রাকশনটা ইনভ্যালিড, মানে ওইটা ওইভাবে লেখা যাবে না। কথা বুঝতে পারছেন? মানে ধরেন কনস্ট্যান্ট বলতে কি বুঝাইছে, একটা নাম্বার। ধরেন আপনি আগের ইনস্ট্রাকশনটা যদি খেয়াল করেন, জেনারেল পারপাস রেজিস্টার তো এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স আসলে। তো এখানে দেখেন, তো এখানে কি বলছিলাম যে ডেস্টিনেশন অপারেন্টটা কনস্ট্যান্ট হওয়া যাবে না। মানে আর যদি এখানে যদি আপনি লেখেন মুভ এক্স এর বদলে এখানে যদি আপনি লিখেন মুভ 5, কি বললাম, যদি আপনি এখানে ইনস্ট্রাকশনটার এখানে মুভ এক্স না লিখে লিখেন মুভ 5, দেন এখানে তারপরে এটা জেনারেল পারপাস রেজিস্টারই রাখেন সোর্স হিসাবে, তাহলে সেটা কি, তার মানে মুভ 5, বিএক্স ইনস্ট্রাকশনটা কি হবে, ইনভ্যালিড। এভাবে লেখা যাবে না। বুঝা গেছে কথাটা? ওই টেবিলটার আসলে কাজটা কি? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনি এখন যদি এই কলামের পুরোটাই আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন কনস্ট্যান্টের জন্য আপনি যদি ডেস্টিনেশন অপারেন্টকে কনস্ট্যান্ট রাখেন, তাহলে আপনি সোর্স অপারেন্টে যাই লিখেন না কেন ওইটা কি ইনভ্যালিড না? স্যার একটু আবার বললে ভালো হতো মানে আমি বলতে চাচ্ছি, দেখেন এইটা হচ্ছে এইটুকু তো আমার এই যে এখানে আপনার নির্দেশ করতেছে এগুলো ডেস্টিনেশন অপারেন্ট হিসেবে কি বসবে, তাই না? আর এই রো ওয়াইজ যেগুলা সেগুলো আপনার নির্ধারণ করতেছে যে আপনার সোর্স অপারেন্টে কি বসবে। জি স্যার। তো আমি যেটা বলতেছি, ধরেন মুভের পরে আপনার দুইটা অপারেন্ট থাকে, এইভাবে দুইটা অপারেন্ট থাকে। তো এখন এইটাকে আমরা কি বলি, প্রথম অপারেন্টটাকে কি বলি, ডেস্টিনেশন না? জি স্যার।
এটা হচ্ছে ডেস্টিনেশন, তো আমি সংক্ষেপে ডি লিখলাম। আর সেকেন্ড যে অপারেন্টটা আছে এটা হচ্ছে কি সোর্স, তো এটাকে আমি সংক্ষেপে এস লিখলাম। তো এখন দেখেন কি বলছে যে এখানে আপনার এই যে ক্রস গুলা একটু খেয়াল করেন, ক্রস কোথায় কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি ডেস্টিনেশন অপারেন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে ক্রস, যদি আপনার সোর্স অপারেন্ডের জেনারেল পারপাস রেজিস্টার বসে। আবার ডেস্টিনেশন অপারেন্ডের এখানে ক্রস যদি কনস্ট্যান্ট থাকে, যদিও তখনও যদি আমার সোর্স অপারেন্ট সেগমেন্ট রেজিস্টার হিসাবে বসে। আবার এখানে ক্রস যদি আমার সোর্স অপারেন্ট মেমোরি লোকেশন হিসাবে বসে, কিন্তু আমার ডেস্টিনেশনে কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে। আবার যদি এখানে সোর্স অপারেন্ট কনস্ট্যান্ট হয় আর ডেস্টিনেশন অপারেন্ট যদি স্টিল কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু এটা ক্রস। তার মানে আমি কি বলতেছি, বুঝাতে যাচ্ছি যে আপনি এখানে কনস্ট্যান্ট বলতে একটা নাম্বার, সাপোজ ধরেন এখানে 5 লিখছেন, সরি এটা ডেস্টিনেশনে বসবে, তো ধরেন এখানে আপনি 5 লিখছেন। তো যেটা বলতে চাচ্ছি যে আপনি ডেস্টিনেশনে যদি কনস্ট্যান্ট রাখেন, সোর্সে আপনি যাই লিখেন না কেন সবগুলোই কি ইনভ্যালিড না? জি স্যার। এটা বোঝাতে চাচ্ছি, মানে সহজভাবে এভাবে বুঝতে হবে যে আপনি যদি কোনোভাবে মানে আপনি শুরুতেই যদি ডেস্টিনেশনটা আপনি 5 বা কনস্ট্যান্ট রাখেন, তাহলে আপনি সোর্সে আপনি যাই লিখেন না কেন, এই যে যাই লিখেন না কেন সেগুলো প্রত্যেকটার জন্য কি ইনভ্যালিড। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে ডেস্টিনেশন অপারেন্ট হিসাবে আপনি কখনোই কনস্ট্যান্ট লিখতে পারবেন না মুভের জন্য। শুধু মুভের জন্য না, অন্য যেগুলো ডাবল অপারেন্ট আছে, যেমন আমরা আপাতত যেগুলো দেখলাম সেটা হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে কি সাব, এগুলা। তারপর এক্সচেঞ্জ নামে একটা আছে যেটাকে আমরা বলি এক্সসিএইচজি, ওটা আমরা পরে দেখবো এক্সচেঞ্জ। তো এরকম যেগুলো ডাবল অপারেন্টের ইনস্ট্রাকশন আছে সেগুলো কোনোটার জন্যই আমি ডেস্টিনেশনে কি লিখতে পারবো না, কনস্ট্যান্ট লিখতে পারবো না। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি যে আরেকটা জিনিস খেয়াল করি, মেমোরি লোকেশন কিভাবে লিখতে হয় এইটা আমরা পরে দেখবো আস্তে আস্তে, বাট আপাতত মনে রাখেন ধরেন আগের ইনস্ট্রাকশনে কি ছিল, মেমোরি লোকেশন কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা দেখবো পরে। তো এখানে একটু দেখেন বুঝাই দিচ্ছি, জাস্ট আপাতত জাস্ট একটু বুঝেন যে কিভাবে বুঝবেন মেমোরি লোকেশন। এখানে মুভ এক্স কমা বিএক্স লিখছি, যদি আমি এখানে এই একটা রেজিস্টারটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে এই যে আমি লিখলাম এই থার্ড ব্র্যাকেটটার মধ্যে যদি আমি লিখি, তাহলে এইটাকে তখন মেমোরি লোকেশন বুঝাবে, মেমোরি লোকেশন। যদি আপনি কোন একটা সব রেজিস্টারকে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা যায় না, বাট আপাতত মনে রাখেন যদি আমি কোন একটা রেজিস্টারকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে লিখি, তাহলে ওইটা অ্যাকচুয়ালি মেমোরি লোকেশন বুঝায়। কথা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এইভাবে আমরা বুঝতে পারবো যে ওটাকে আসলে মেমোরি লোকেশন বলা হচ্ছে কিনা। তো এখানে একটু খেয়াল রাখেন যে মেমোরি লোকেশন কিন্তু দুইটা দুইটা অপারেন্ডে লেখা যাবে না। দেখেন ক্রস চিহ্নটা দেখেন, এখানে বলছে মেমোরি লোকেশন ডেস্টিনেশন অপারেন্ডের জন্য মেমোরি লোকেশন, এবং এখানে যদি আপনি দেখেন সোর্স অপারেন্ড হিসেবে মেমোরি লোকেশন। তার মানে আপনার দুইটা অপারেন্ডে কি হইতে পারবে না, মেমোরি লোকেশন হইতে পারবে না। কথা বুঝা গেছে? মানে আপনি এইভাবে লিখতে পারবেন না। মেমোরি লোকেশন বলতে আমি কি বুঝাই, ধরেন আপনার থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা রাখা লাগে, সাপোজ ধরেন আপনি লেখেন মুভ এসপি কমা বিএক্স, এভাবে আমরা লিখতে পারবো না, কারণ দুইটাকে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এবং থার্ড ব্র্যাকেট মানে আমরা জানি মেমোরি লোকেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন অপারেন্ড যদি মেমোরি লোকেশন হয় এবং সোর্স অপারেন্ড যদি মেমোরি লোকেশন হয়, তাহলে সেটা ক্রস মানে জি স্যার, ইনভ্যালিড, বুঝতে মানে পারছি স্যার, বুঝতে পারছি। দুইটাই মেমোরি লোকেশন হওয়া যাবে যাবে না। না। জি হুম, স্যার। ওকে। এরপরে যেটা বলা হয়েছে এটা আমরা এই পুরোটা আমরা কমপ্লিট করে ফেলছি, এটা আমরা কমপ্লিট করে ফেলছি। সেগমেন্ট রেজিস্টার দুইটাই কি হওয়া যাবে না, সেগমেন্ট রেজিস্টার হওয়া যাবে না। দেখেন সেটা তাই বুঝাচ্ছে, তাই না? জি স্যার। তার মানে আমরা এটা লিখতে পারবো না, মানে ধরেন আপনি সেগমেন্ট রেজিস্টার কোনগুলা মুভ ডিএস কমা এসএস, এটা আমরা লিখতে পারবো না, কারণ এটাও একটা সেগমেন্ট রেজিস্টার, এইটাও একটা সেগমেন্ট রেজিস্টার। রুলস ওয়াইজ দুইটাই একই সাথে সেগমেন্ট রেজিস্টার হওয়া যাবে না, সো এটা ইনভ্যালিড। ঠিক আছে? এরপর হচ্ছে কনস্ট্যান্টের ব্যাপার। তো এখানে এখানে যেটা বলছে যে কনস্ট্যান্ট, তো আরেকটা ব্যাপার হলো যে আপনি যদি ডেস্টিনেশনে সেগমেন্ট লেখেন, তাহলে আপনি সোর্সে কি লেখা যাবে না, কনস্ট্যান্ট লেখা যাবে না। মানে আপনি ডেস্টিনেশন বলতে কি, ধরেন আপনি এখানে ডিএস লিখছেন ডেস্টিনেশনে, যেটা একটা সেগমেন্ট রেজিস্টার, যদি আপনি ডেস্টিনেশনে
সেগমেন্ট রেজিস্টার ইউজ করেন, তাহলে সোর্স হিসাবে আপনি এখানে কনস্ট্যান্ট লিখতে পারবেন না, তাহলে এটাও ইনভ্যালিড। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা ছিল সকল ডাবল অপারেন্ডের ক্ষেত্রে নিয়ম। হ্যাঁ, শুধু মুভের জন্য না, সকল ডাবল অপারেন্ড ইনস্ট্রাকশনের জন্য একই নিয়ম, মোর অর লেস। তো এখানে সেটাই লেখা আছে, এটা একটু ছোট করে দেখাইছি, বাট একই নিয়ম। সো অ্যাডের জন্য ঠিক একই নিয়মই হবে। জাস্ট একটা কথা বলে রাখি, সেটা হলো যে অ্যাডের জন্য যেটা হয়, যে ধরেন অ্যাডের পরে তো দুইটা অপারেন্ড লিখবেন, একটা হচ্ছে ডেস্টিনেশন আর একটা হচ্ছে সোর্স। এর কাজ হচ্ছে সে ডেস্টিনেশনের ডি ধরলাম আমরা, ডেস্টিনেশনের সাথে সে সোর্সের যে কন্টেন্ট আছে সেটা এস ধরলাম। তো ডেস্টিনেশনের সাথে সোর্স যোগ করবে, যোগফলটা সে কোথায় রাখবে? ডেস্টিনেশনে রাখবে। সাপোজ আপনি ইনস্ট্রাকশনটা খেয়াল করেন, এক্সাম্পলে অ্যাড এইচ কমা বিএল, এর মানে হচ্ছে সে ডেস্টিনেশনের সাথে সোর্স যোগ করবে। ডেস্টিনেশন হচ্ছে এইচ এবং সোর্স হচ্ছে কি? বিএল। তার মানে সে এইচ এর সাথে সে বিএল যোগ করবে এবং এইচ কে যোগফলটা স্টোর করে রাখবেন। হ্যাঁ, আর যোগফলটা যেহেতু ডেস্টিনেশন স্টোর করে রাখার কথা, তো এখানে ডেস্টিনেশন হচ্ছে AH এএস, জি সো সে এইচ এ স্টোর করে রাখবে। ঠিক আছে? সাপোজ ধরেন এইচ এর মধ্যে 5 আছে এবং বিএল এর মধ্যে 3 আছে, সো 5 এবং 3 যোগ করলে 8, সেই 8টা কি হয়ে যাবে? সে এইচ এর মধ্যে রেখে দিবে। এই দুইটা যোগ করার ফলে যোগফলটা সে এইচ এ রাখবে, এবং এইচ এর মধ্যে যে আগে 5 ছিল সেটা তখন মুছে যাবে। কথা বুঝে গেছে? স্যার। আচ্ছা, তো সাবের জন্য ঠিক একই রকমই। সাব হচ্ছে যে সে ডেস্টিনেশন থেকে সোর্স বিয়োগ করবে, বিয়োগ করে বিয়োগফলটা ডেস্টিনেশনে লাগবে। তো সাপোজ এখানে আমি একটা ইনস্ট্রাকশন লিখলাম, সাপোজ এখানে অ্যাড না দিয়ে এখানে আমরা লিখলাম সাব। অ্যাড না লিখে আমরা লিখলাম কি? সাব। তো এটা কাজ হবে কি? সে ডেস্টিনেশন থেকে সোর্স বিয়োগ করবে এবং বিয়োগফলটা সে ডেস্টিনেশনে রাখবে। তো এখানে ডেস্টিনেশনটা হচ্ছে কোনটা? ডেস্টিনেশনটা হচ্ছে এইচ, সো সে বিয়োগফল কোথায় রাখবে? এইচ এ রাখবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এই ধরনের ইনস্ট্রাকশন লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে সাইজ ম্যাচ করতে হবে। মানে যখন আপনি রেজিস্টার লিখবেন, দুইটা অপারেন্ড হিসাবে যখন আপনি রেজিস্টার লিখবেন, তখন রেজিস্টার টু রেজিস্টারের সাইজ ম্যাচ করতে হবে। মানে কি বলতে চাচ্ছি, ধরেন আপনি বললাম অ্যাড এইচ কমা বি এক্স, এইটা লেখা যাবে না। কেন লেখা যাবে না? আমি বলছি যখন রেজিস্টার লিখবেন দুইটার ক্ষেত্রেই, তখন আপনার সাইজ ম্যাচ করতে হবে। তো এখানে ডেস্টিনেশন হিসেবে ইউজ করা হয়েছে এইচ। এইচ কয় বিটের? 8। আর বিএক্স কয় বিটের? 16। তাহলে এইটার কি ক্যাপাসিটি ম্যাচ হইলো? 8 বিট এবং 16 বিট কি ম্যাচ তো হলো না, তাই না? সো এইভাবে লেখা যাবে না। বাট যদি রেজিস্টার না লিখে যদি এইভাবে লিখেন, ধরেন এখানে লিখছেন AX, 05 হেক্সা, এখানে হেক্সা বলে লিখলাম। এইটা হচ্ছে 05, এটা হচ্ছে 8 বিটের, আর AX হচ্ছে 16 বিটের। কিন্তু এটা কি আমার রেজিস্টার? এটা কি আমার রেজিস্টার? এটা তো রেজিস্টার না, এটা কি কনস্ট্যান্ট না? জি। সো এটা আমরা লিখতে পারবো, কারণ আমার রুলসটা বলছে যে যখন আপনি দুইটা অপারেন্ডে রেজিস্টার লিখবেন, তখন রেজিস্টার পরস্পর রেজিস্টারের সাইজ ম্যাচ করতে হবে। কনস্ট্যান্ট যদি একটা চলে আসে সেই ক্ষেত্রে প্রবলেম নাই, তখন সাইজের ব্যাপারটা মেনশন দেখা লাগে না। কথা বুঝতে পারছি? জি স্যার। এরপরে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কথা বলছি। এখানে আপনার বলছে সিঙ্গেল অপারেন্ড ইনস্ট্রাকশন, দুইটার জন্য ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট 1 যোগ করবে, ডিক্রিমেন্ট হচ্ছে 1 বিয়োগ করে। ইনক্রিমেন্টের পরে শুধুমাত্র আপনি একটা রেজিস্টারই লিখবেন, একটা অপারেন্ড লিখবেন আর কি। সেটা এই যে দেখেন লিখেছি কত, ইনক্রিমেন্ট AX। ইনক্রিমেন্ট AX এর মানে কি? এর মানে হচ্ছে x এর মধ্যে আগে যে ভ্যালু ছিল, আবার বলছি AX এর মধ্যে ভ্যালু ছিল সাপোজ ধরেন আপনার 5। তো এর মানে হচ্ছে ইনক্রিমেন্ট যখন x লিখছেন, যে একটা অপারেন্ড, এখানে আমরা দুইটা অপারেন্ড লিখি নাই, কারণ এটা কি সিঙ্গেল অপারেন্ডের ইনস্ট্রাকশন। সো যখন আমি ইনক্রিমেন্ট x লিখছি, এর মানে হচ্ছে x এর মধ্যে যে আগে ভ্যালুটা ছিল তার সাথে সে 1 যোগ করবে, অলওয়েজ 1। একবার লাইন লিখলে সে অলওয়েজ ওই নাম্বারটার সাথে 1 যোগ করবে। সে 1 যোগ করে সে ওই যোগফলটা যেটা আসবে নতুন, সে কোথায় রাখবে? এক্স এই রাখবে। এর মানে হলো এক্স এর মধ্যে আগে ভ্যালু ছিল 5, এই 5 এর সাথে সে 1 যোগ করলো, যোগফলে যাবে 6, এবং সে 6টাই
সে আবার এক্স এর মধ্যে রাখবে এবং আগে যে 5টা ছিল সে মুছে ফেলবে। কথা বোঝা গেছে? হুম, স্যার ওকে। তো এখানে যদি আমি ইনক্রিমেন্ট না লিখে যদি এরকম লিখি ডিক্রিমেন্ট এ এক্স, এর মানে হচ্ছে সেম, এ এক্স থেকে জাস্ট সে বিয়োগ 1 বিয়োগ করবে এবং এক বিয়োগ বিয়োগফলটা এ এক্স এ রাখবে। এই একই কথা। এরপরে আরেকটা ইনস্ট্রাকশনস নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে নেগেটিভ ইনস্ট্রাকশনস। এটা কি করে টুস কমপ্লিমেন্ট করে। তো টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে আপনি জানেন? একটা নাম্বারকে সরাসরি আপনি কিভাবে টুস কমপ্লিমেন্ট করবেন? স্যার প্রথম একটা ঠিক রেখে স্যার তারপরের থেকে স্যার চেঞ্জ করে দিতে হবে না স্যার। ওইটা ওইটা না, মানে ফুললি হয় না। সাপোজ ধরেন একটা নাম্বার আছে হেক্সাডেসিমাল, বিয়োগ করবো। ধরেন একটা নাম্বার আছে, আমি শর্টকাটে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। একবারে টুস কমপ্লিমেন্ট কিভাবে করবেন, কারণ আমাদের এখানে তাড়াতাড়ি করে বুঝতে হবে। হ্যাঁ, আমরা অত ক্যালকুলেশন করব না। তো ধরেন আমাদের এখানে একটা এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু আছে, সেটা কত 05 হেক্সা। এই হেক্সাডেসিমাল নাম্বারটা আছে কত, সেটা হচ্ছে 05 হেক্সা। এটাকে যদি আপনি বাইনারিতে রূপান্তর করেন তাহলে কিভাবে আসবে? এটার জন্য 4 বিট, এটার জন্য 4 বিট। তাহলে লিখেন এই 0 হচ্ছে 0000, আর এটার জন্য 0101, তাহলে চলে আসলো। তাহলে এই যে 05 যে হেক্সা, এই নাম্বারের বাইনারি ফরমেশন হচ্ছে এরকম। এখন এই নাম্বারকে যদি আপনি নেগেটিভ করেন এবং ওই নেগেটিভ নাম্বারের হেক্সাডেসিমাল নাম্বার কত সেটা যদি আপনি বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন? তো এই নাম্বারের নেগেটিভ যদি আপনি বের করতে চান তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট করতে হবে বাইনারি নাম্বারের উপরে। তা টুস কমপ্লিমেন্ট করেন, টুস কমপ্লিমেন্ট কিভাবে করবেন? প্রথম রুলটা হচ্ছে আপনি এলএসবি থেকে স্টার্ট করবেন। এলএসবি কোনটা? সর্বডানের যে বিটটা সেটাকে আমরা কি বলি? এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর কোন নাম্বারের সর্ববামের যে বিটটা এটাকে আমরা কি বলি? এমএসবি। এটাকে আমরা বলি মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আপনি স্টার্টই করবেন লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে, এখান থেকে আপনি যাবেন মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে, তার মানে আপনি যাবেন হচ্ছে বাম দিকে। এখান থেকে শুরু করবেন বাম দিকে। তো এখান থেকে এলএসবি থেকে শুরু করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বাম দিকে শুরু করবেন, এবং হুবহু ওই নাম্বারগুলো আপনি কপি করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি প্রথম 1 পাচ্ছেন। সাপোজ ধরেন এখানে আপনি যদি এলএসবি থেকে শুরু করেন তাহলে কিন্তু এখানে আমি শুরুতেই 1 পেয়ে গেছি। তো আমার এই পর্যন্তই আমি হুবহু কপি করব। তার মানে এখানে আমার শুরুতে 1 আছে, তাই আমি 1 কপি করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে আপনি যত বাম দিকে যাবেন, এরপরে ওই কপি করার পর থেকে আপনি যত বাম দিকে গিয়ে নাম্বার পাবেন সবগুলোকে কি করে দিবেন? ইনভার্ট করে দিবেন। তার মানে 0 থাকলে 1 এবং 1 থাকলে 0। দেখেন বুঝা গেছে কিনা? তাহলে এই নাম্বারে টুস কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এবং সেইটার হেক্সাডেসিমাল ফরমেশন কত সেটা হচ্ছে এখানে এফ, আর এটা হচ্ছে 8, আর হচ্ছে 10, আর হচ্ছে 11। তো তার মানে হচ্ছে বি। তার মানে 05 হেক্সাডেসিমাল এর একে যদি আমি নেগেটিভ করি তাহলে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে কত? এফ বি এইচ। কথা বুঝা গেছে? হুম। জি স্যার। জি সাপোজ স্যার। এই নাম্বারটা এখানে 0 আছে, সাপোজ এই নাম্বারটা এখন এখানে 1 নাই 0 আছে, তাহলে কিভাবে করবেন? এই যে বললাম লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু করবেন, তো বাম দিকে যেতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি প্রথম 1 না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত হুবহু কপি করবেন। তাহলে এখানে এই পর্যন্ত এখানে আমি প্রথম 1টা পাচ্ছি, মানে এখান থেকে এই প্রথম 1 পাওয়া পর্যন্ত আপনি হুবহু নাম্বার কপি করবেন। তাহলে 0 0 1, এরপরে যা আছে আপনি সব ইনভার্ট করে দিবেন। তাহলে এই নাম্বারটা তখন টুস কমপ্লিমেন্ট করলে যে নাম্বারটা হেক্সাডেসিমালে চলে আসবে সেটা হচ্ছে এফ, এর হচ্ছে 8 আর 4 হচ্ছে 12, সো সি, এফ সি এইচ। ক্লিয়ার? স্যার আবার একটু বলেন। এই যে এখানে আপনার ধরেন এই নাম্বারটা আছে, এখানে 0 আছে, তা আপনি কি করবেন নিয়ম অনুযায়ী? এখানে এলএসবি থেকে শুরু করে প্রথম 1 পাওয়া পর্যন্ত আপনি ফুল নাম্বারটা কপি করবেন যেভাবে আছে। তাহলে কি আছে 100, এই যে 001, 001টা কপি করলাম। কপি করার পর এরপর আপনি বাদ বাকি যে নাম্বারগুলো পাবেন সবগুলো রিভার্স করে দিবেন বা ইনভার্ট করে দিবেন, মানে যা আছে তার উল্টোটা, 0 থাকলে 1 এবং 1 থাকলে 0। তাহলে এখানে সবগুলো 0 আছে, এই জন্য আমি 1 করে দিচ্ছি।
বুঝা স্যার। গেছে? যদি এখানে 0 না থেকে 1 থাকতো তাহলে এখানে 0 করে দিতাম। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে। তো এই কনস্ট্যান্ট গুলা কিভাবে লিখতে হয়, এই কনস্ট্যান্ট আমার আপাতত দরকার নাই। আমার দরকার হচ্ছে কিভাবে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল ডিক্লারেশনের নিয়মটা আমার একটু জানা দরকার। তো এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের নেমটা এটা লেখা নাই, বা যখন আমি আপনাদেরকে কোডটা দেখাবো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভ্যারিয়েবল ডিক্লারেশনটা কিভাবে করতে হয়। তো এখন যেটা হলো যে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেখাবো, ধরেন একটা কোড দেখাবো, যে কোডটা কিভাবে লিখতে হয়, ঠিক আছে? আহ, সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এটা আপাতত স্লাইডটা আমাদের দরকার নাই। আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে ক্লাস অ্যাসাইনমেন্ট হিসাবে যেটা দেওয়া আছে, এইটা আসলে এই কোডটা কিভাবে করতে হয়। মানে এটা একটা সরল অঙ্কের মতো। কোশ্চেনটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বলছে a ইকুয়ালস টু -2, দেন হচ্ছে a প্লাস 2, দেন -3, b প্লাস 1, দেন বলছে প্লাস 2, c প্লাস 1। এইটা এইটাটা সরল অঙ্কের মতো, আমাকে এটা সলভ করতে হবে। স্যার তারপর ওখানে সলভ বি করে, -1 দেওয়া আছে স্যার। হ্যাঁ এই যে মাইনাস, স্যার -3 ইন্টু বি -1 দেওয়া স্যার ওখানে আপনি আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করলেই হবে। ওকে, ধরেন 3 - 3 ইন্টু বি -1, তো এইটা দেখলাম আমরা, ধরেন সাপোজ এইটা। তো এইটা আমরা কিভাবে করতে পারি, যেখানে বলা হয়েছে যে এর ভ্যালু হচ্ছে, ধরেন এখানে বলা নাই বাট আমরা বলছে যে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, যেখানে বলছে যে এ বি সি হচ্ছে ভেরিয়েবল। তো আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজগুলো করতে হবে। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবেন ওটা এখনো শিখে নেই, শিখাবো। বাট ধরেন আমার এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 3 এবং সি এর ভ্যালু হচ্ছে 4। যদি এরকম হয় তাহলে এখানে সি এর জায়গায় বসবে 4 ভ্যালু, বি এর জায়গায় বসবে 3 এবং এ এর জায়গায় বসবে 2। এইভাবে করে আপনার আলটিমেটলি এই ভ্যালু, এইটাকে আপনি যদি সরল অঙ্কের মতো ট্রিট করেন, আলটিমেটলি ভ্যালু যেটা আসবে ওই ভ্যালুটা আপনার অ্যাকচুয়ালি কোথায় স্টোর করে রাখতে হবে, এতে। তার মানে ওইটা ক্যালকুলেশন করার পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমি কোথায় রাখবো, এই এতে রাখবো। তার মানে কি কাজ করতে বলা হয়েছে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আপনাদেরকে এই কোডে যাওয়ার আগে আপনাদের একটা টাস্ক দিব। আপনাদেরকে আমি টাইম দিব, টাস্ক দিব, সেই টাস্কটা ফিল আপ করতে হবে। সেই টাস্কটা হচ্ছে কি, তো আমি আপনাদেরকে বুঝাবো, নাহলে আপনি যদি আগে জিনিসগুলো না বুঝেন বা আপনার সামনে যদি একটা ডেমনস্ট্রেশন না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না। তো অ্যাকচুয়ালি এখন তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে, This AI tool is একটা মিনিট দাঁড়ান। cost because you can create unlimited. ওকে, তো এখন আপনার কাজটা হচ্ছে, এইখানে যে আমি এক্সাম্পলটা দেখাইছি দেখেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলটা। আপনার অ্যাকচুয়ালি কিন্তু 23 মিনিট থেকে শুরু হয়েছে। তো এই যে এক্সাম্পলটা যে করেছি, এই যে দেখেন কোন সরল, এটা অন্য সরল, এটা একটু সোজাটা কি, যেখানে -2 ইন্টু বি প্লাস 2, -3 ইন্টু ডি -4, +2 ইন্টু এ প্লাস 5। কথা বুঝতে পারছেন? এইটা যেখানে আমার বলা হয়েছে এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 3, এই ডি এর ভ্যালু হচ্ছে কত, 5। এখানে বলে, এখানে এইভাবে ডিক্লেয়ার করতে হয়। এর মানে হচ্ছে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 3 এবং ডি এর ভ্যালু কত, 5। এরকম যদি হয় তাহলে এইটাকে যদি আপনি সলভ করেন তাহলে সেটাকে আপনি কিভাবে কোডের মাধ্যমে লিখতে পারেন। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন আপনাকে আমি একটু চলা শিখাই দিতেছি, তারপর আপনাদের একটু নিচে পড়তে হবে। সেটা হচ্ছে কি, দেখেন আমরা একটু আগে শিখেছি যে কোলনের পরে যা লিখবো সেগুলো কি, সেমিকোলনের পরে যা লিখবো সেগুলো কি, কমেন্ট। কমেন্ট। তার মানে এখানে আপনি যতগুলা এই যে সেমিকোলনের পরে যেগুলো সবুজ কালারে দেখতে পাচ্ছেন এগুলো সব কি, কমেন্ট। এই কমেন্টটা আমি এই কারণে করেছি যে এই লাইনটা আসলে কি কাজ করতেছে সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য। কথা বুঝা গেছে?
যেমন জি স্যার মুভ এল কমা এ, এর মানে কি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কই যাচ্ছে, এল এ যাচ্ছে। এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এল এ যাচ্ছে, তাহলে এর মধ্যে ভ্যালু কত ছিল, 2, তাহলে এল এর মধ্যে এখন ভ্যালু কত হবে, 2 2। 2। কথা বুঝতে পারছেন? জি তো স্যার। এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেশন দেওয়া আর কি। তো আপনার কাজটা হচ্ছে এই যে 23 মিনিট যেটা আছে, এই 23 মিনিট থেকে আপনি একটু এই ভিডিওটা দেখে মানে আমি একটু টাইম দিচ্ছি, এটা একটু দেখবেন, এটা শেষ হওয়া পর্যন্ত এটা দেখবেন, এবং এই কোডটা রান হওয়া পর্যন্ত আপনার এখানে আমি রান হওয়া দেখাইছি প্রত্যেকটা লাইন বাই লাইন, এই যেখানে কিভাবে রান হচ্ছে এটা শেষ পর্যন্ত দেখেন 23 মিনিটের পর থেকে। তো এটা দেখানোর পরে আমি আপনাদেরকে একটু হার্ডটাতে যাব, ওইটা আমি একটু ব্যাখ্যা করব, বাট একটু দেখে আসেন। তাহলে আমি আপনাদেরকে একটু টাইম দিচ্ছি, আপনি একটু দেখেন। সেটা হচ্ছে এখন তো আপনার হচ্ছে আমি এটার জন্য আপনাকে টাইম দিলাম, তার একটু বড়ই, আহ, এখন বাজে হচ্ছে 45, তো আমরা হচ্ছে আবার 3:30 থেকে শুরু করব, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এইটা আপনি একটু দেখে আসবেন। এর মধ্যে আমি আপনাদের গুগল ক্লাসরুমে আমি বাদ বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি, ওই আপনাদের ল্যাব ম্যানুয়ালটাও দিয়ে দিচ্ছি এরকম। তো এইটা হচ্ছে আপনি 23 মিনিটের পর থেকে দেখে আসবেন ওই ওই কোডটা কিভাবে রান হচ্ছে। তারপর আমি আপনাকে এইখানে ওই কোডটা না বুঝে থাকলে আমি আপনাদেরকে বুঝাই দিব, আর যদি বুঝে থাকেন তাহলে ওই ল্যাব রিপোর্ট যেটা করব ওইটার আগে একটা কঠিন করতে হবে, এরকম টাইপের একটা কিছু একটা কঠিন একটু করতে হবে, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিব কোডটা কিভাবে করতে হয়, ঠিক আছে? জি স্যার। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। তাহলে এটা দেখে এসে এখানে আপনি আপনি যে দেখছেন এটার একটা প্রুফ হিসাবে এখানে আপনি আপনার আইডি নাম্বারটা আইডিটা কমেন্ট করে দিবেন, আইডি, ঠিক আছে? আইডি এবং সেকশন, এটা কমেন্ট করে আইডি নাম এবং সেকশনটা দিয়ে কমেন্ট করে দেন। তাহলে আমরা আবার এটা আমি মিটিং অন করে রাখতেছি, বাট আপনি লিভ নিতে পারেন। তাহলে আমরা আবার 3:30টার দিকে আবার আসবো, তখন আমি আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স দিব, এবং আমি এখানে কিন্তু চেক করবো যে কে কে দেখছেন আর কি, নাহলে কিন্তু কোডটা বুঝবেন না, এই জন্য এই কাজটা করা, ঠিক আছে? স্যার। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে এইটা লিংক দিয়ে দিচ্ছি, এবং ওই যেটা আছে আপনার ওই ল্যাব ম্যানুয়াল, ওই ল্যাব ম্যানুয়ালের লিঙ্কটাও মানে ল্যাব ম্যানুয়ালটাও আমি আপলোড করে দিচ্ছি। একটা মিনিট দাঁড়ান, আমি একটু আপলোড করে দিই, দেখেন আপনারা দেখতে পারেন কিনা, আমাকে একটু একটা মিনিট টাইম দেন। গুগল ক্লাসরুমে সবাই জয়েন আছেন না? জি স্যার। ওকে, দেখেন আপনাদের গুগল ক্লাসরুমে আমি একটা সেকশন খুলে দিয়েছি যেখানে আপনি প্রথম এক্সপেরিমেন্টের ভিডিওটা পাবেন। দেখেন একটু সবাই আমাকে একটু এনশিওর করেন সবাই পেয়েছেন কিনা। জি স্যার তাহলে ওইটা আপনি একটু দেখেন, আমরা আবার সবাই 3:30টার দিকে চলে আসবো, এর মাঝে আমি আপনাদের ল্যাব ম্যানুয়ালটা আপলোড করে দিচ্ছি, আপনারা লিভ নিতে পারেন এখন চাইলে। আমি রেকর্ডিংটা আর না বাড়াই, একটু স্টপ করে দিই, যখন আবার আমরা 3:30 থেকে শুরু করব তখন আবার হচ্ছে এইটা লিঙ্কটা আমরা হচ্ছে আবার ওই রেকর্ডিংটা শুরু করব, ঠিক আছে? যে কোথায় কি প্রবলেম হয়েছে বা সব বুঝেছেন এরকম কিছু? জি স্যার, কোনো জায়গায়, মোটামুটি বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমি হচ্ছে ঠিক আছে, ওরা আপনি একটু সবাইকে বলেন যাতে জয়েন করতে, আমি অবশ্যই গুগল ক্লাসরুম বলে দিচ্ছি, আর 2টা মিনিট পর আমি হচ্ছে একটা এক্সাম্পল নিয়ে এখানে দেখাবো আসলে। তার আগে হচ্ছে 2টা মিনিট ওয়েট করি।
স্যার হুম স্যার এই যে প্রবলেমটা ভিডিওটা দেখার কথা বলছি না, ওইটা লাস্টের দিক দিয়ে স্যার। এখানে আমরা যে 2BL যে বানানোর প্রসেসটা আমরা জানি, এটা যদি হুম আগেরটার মতন করি তাহলে কি হবে না, এটা দেখলাম কি রকম ভাবে করে রাখছে। তারপর হচ্ছে মানে এলটা যে প্লাস করছে, হুম মানে স্যার ওইটা যদি দেখে একটু বাইর করতেন তাহলে। হ্যাঁ কোন জায়গাটা বলেন? স্যার লাস্টের মানটা ডিফাইন করার কথা, যে যে বিএলটা আমরা ডিফাইন করতাম না যখন বি বি সমান বি লিখলাম। তারপর হচ্ছে স্যার ওইটারে আমরা ডিফাইন করছি কোন হচ্ছে লাইন, কোন লাইনে? লাইনটা বলেন আমাকে, এখান থেকে লাইন দেখে বলেন কত নাম্বার লাইন। স্যার 19 নম্বর। 19, আচ্ছা। হ্যাঁ, এখানে বিএলটা আমরা বিয়ে তে নিচ্ছি, তার মানে বিএল এ আছে বি এর ভ্যালু। তারপর হ্যাঁ আমরা অ্যাড বিএল কমা 2 করেছি, কারণ ওই কি যে b+2, জি স্যার। এই জন্য। তারপর হচ্ছে হুম তারপর এখানে আমরা ডিফাইন করার কথা হচ্ছে 2B, মানে 2B+2, যেটা এটা না দুইটা না ডিফাইন না করার না কথা। না না, এরকম না। আমি বলি, এটা হচ্ছে কি, টুটা দেখেন আপনি, টুটা কি শুধু এই b+2 এর আগে নাকি পুরো হোল ব্র্যাকেটের আগে? পুরো হোল ব্র্যাকেট, মানে এখানে একটা ব্র্যাকেট মিস হয়ে গেছে সম্ভবত, বাট এটা হচ্ছে হোল ব্র্যাকেটের, বুঝতে পারছেন? আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। এটা হচ্ছে স্যার বুঝতে b+2 পারছি, গেল। ওই ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ করা হয়েছে না, তো তার জন্য ওই ঝামেলাটা হ্যাঁ হয়েছে। এই যে হ্যাঁ এই যে যেখানে আবার দেখেন, এখানে আবার যে ক্লোজ করে দিছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যেখানে, বুঝা গেছে তাহলে? স্যার স্যার এই হ্যাঁ, কোডের মধ্যে তো আমরা মানে মাল্টিপ্লাই করার জন্য একটা অপশন আছে, কিন্তু আমরা যোগের মাধ্যমে মাল্টিপ্লাই কেন করলাম? মাল্টিপ্লাই করার যে অপশনটা আছে, আপনি সেটা হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা আমরা এখন ইউজ করব না, ওইটার একটু ডিফারেন্ট আছে। ওই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন ইনস্ট্রাকশন ইউজ করা এতটা সহজ না। যতটা সহজ হচ্ছে অ্যাড এবং সাব ইনস্ট্রাকশনটা ইউজ করা। তো ওই ইনস্ট্রাকশনটা ইউজ করার আগে আপনাকে অ্যাডিশন, মানে সরি, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন কিভাবে কাজ করে, রেজাল্ট কোথায় থাকে, এগুলো সম্পর্কে 8 বিট এবং 16 বিট এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে তারপর ইউজ করতে হয়। তো যখন আপনি থিওরিতে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন শিখে যাবেন তখন আপনি ইউজ করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। স্যার তাও আর হ্যাঁ, ওআরজি ওইটা কেন ইউজ করা হয়েছে? কোনটা? স্যার ওই যে ORG 100H এটা এইটা কেন এইটা এইটা আপাতত ধরে রাখেন, এটা একটা কোন জায়গা থেকে আমাদের অ্যাকচুয়ালি কোডটা স্টোর করা শুরু করবে তার একটা লোকেশন, ঠিক আছে? যেখান থেকে সে এই কোডটাকে স্টোর করা শুরু করবে, কোডটা তো একটা সেগমেন্টে থাকে, এই কোডটাকে সে ডিকোড করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে না, সে তো এই কোড বুঝে না মেশিন। তো এইটাকে সে ডিকোড করে আপনার হচ্ছে কোড সেগমেন্টে রাখে, তো ওই সেগমেন্টটার যে অফসেট অ্যাড্রেস সেটা কোথা থেকে রাখা শুরু করবে সেটা হচ্ছে এটা, ওই লোকেশনটা ডিফাইন করতেছে, ঠিক আছে? এখানে আপনি 100H দিতে পারেন, 1000H দিতে পারেন, এটা সমস্যা না, ঠিক আছে? আর যদি আপনি ইউজ করতে নাও চান তাও হবে, সেক্ষেত্রে এইটা লাইন আর এই লাইনটা বাদ দিয়েও ইউজ করতে পারেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখেন, যেহেতু এটা আপনারা বুঝতে পারছেন, তা একটা কোড করি, যেটা হচ্ছে আপনাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে। তো ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে অ্যাকচুয়ালি এইটা। তো এইটা কিভাবে কাজ করছে, যেহেতু আপনারা দেখে আসছেন, আশা করতেছি সবাই দেখে আসছেন, এরপরে যদি কেউ না দেখেন তাহলে আসলে আপনি নিজের সাথে ফাঁকি দিবেন, সেক্ষেত্রে আসলে আমার আর কিছু করার নাই। আচ্ছা, তো দেখেন আমি এখানে কি করলাম, দেখা যাচ্ছে তো তাই না? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, সো এখানে আমি কি করলাম দেখেন, যে এই যে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমি কিভাবে করতে হবে, সেই কোশ্চেনটা আমি যাতে এখান থেকে দেখতে পারি, এই জন্য আমি কি করলাম, এই কোশ্চেনটা লিখলাম, এবং এটা তো আসলে আমার কোডের মধ্যে পড়বে না, এই কারণে আমি এটাকে কি করে দিছি, কমেন্ট করে দিছি। সো কেন লিখলাম এই লাইনটা বুঝা গেছে? জি স্যার। যাতে আমাকে বারবার দেখতে না হয় যে আমার কত করতে হবে, এখান থেকে করব, কোড করবো, আবার ল্যাব ম্যানুয়ালে দেখতে হবে যে কত 2 3b-1, আচ্ছা, তো এটা যেন আমাকে করতে না হয়। ওকে, সো এই জন্য। তো এখন যেটা হচ্ছে যে ORG 100H এবং রিটার্ন এর পরে, মানে এই সেকশনের পরে আমাদের অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা ডিফাইন করতে হয়। তো
তো এখানে আমার কয়টা ভেরিয়েবল আছে? এ, বি এবং সি, তিনটা। তো এই তিনটা ভেরিয়েবলে আমরা হচ্ছে ডিফাইন করে দিব। তো ভেরিয়েবলটা ডিফাইন করতে হয় কি করে সেটা আমাদের একটু জানতে হবে। ভেরিয়েবলটা ডিফাইন করার নাম হচ্ছে প্রথমে নাম দিতে হয়। তো এখানে নাম আছে একটা এ ভেরিয়েবল, লিখলাম। এরপরে ভেরিয়েবলের সাইজটা বলে দিতে হয়। তো এখানে যদি 8 বিটের ভেরিয়েবল যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এর মধ্যে আপনি সর্বোচ্চ 8 বিটের ভ্যালু রাখতে পারবেন। যদি আপনি 16 বিটের ভ্যালু ডিফাইন করে দেন বা সাইজটা যদি আপনি 16 বিট ডিফাইন করে দেন তাহলে এর মধ্যে আপনি 16 বিটের ম্যাক্সিমাম 16 বিটের ভ্যালু রাখতে পারবেন। কথা বুঝে দিতে পারছি? তো আমরা ধরেন এখানে আমরা যেহেতু 16 বিট ধরে যদি আমি করতে চাই, তো ধরেন আমি চিন্তা করলাম যে এখানে আমি 16 বিট ধরে কাজ করব, তাহলে আমি DW লিখলাম। আস্তে আস্তে আরো বুঝবেন যে কেন আমরা কিভাবে আরো এফিশিয়েন্ট ওয়েতে করা যায়। ঠিক আছে, আস্তে আস্তে, এক ক্লাসে সব হবে না। তো যেহেতু আমি 16 বিট ডিফাইন করে দিচ্ছি, এরপরে সাইজটা ডিফাইন করে দিতে হয়। প্রথমে নাম, যেটা আমি দিলাম এ, নামটা দিলাম। এরপরে সাইজ বলতে হয় 16 বিটের জন্য, 16 বিটের সাইজটাকে ডিফাইন করার জন্য ইউজ করতে হয় DW। এই জন্য এখানে আমি DW দিলাম। DW মানে হচ্ছে ডিফাইন। এটা কি DW দিতে হবে না অন্য কিছু না, দেওয়া যাবে? DW দিতে হবে, DW দিতে হবে। এটা নিয়ম আছে আপনাদের, হচ্ছে ওই যে প্রথম থিওরি ক্লাস যখন পড়াবে তখন এই নিয়মটা দেখতে পারবেন কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশনের স্যার মতো। এর ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে তো আমরা ডিডাব্লিউ করলাম না। ওইটাকে ডিবি স্যার করছি। ডিবি মানে হচ্ছে ডিফাইন বাইট। যদি আপনি ওইটাকে 8 বিটের ডিফাইন করেন, মানে এ একটা ভেরিয়েবল যেটা সর্বোচ্চ 8 বিটের ভ্যালু রাখতে পারে, তাহলে আপনি ডিবি ইউজ করবেন। আর যদি এ একটা ভেরিয়েবল যেখানে আপনি 16 বিটের ভ্যালু রাখতে চাচ্ছেন, মানে ম্যাক্সিমাম 16 বিট, তাহলে সেখানে আপনি DW ইউজ করবেন। কথা বুঝে গেছে? স্যার এখন জি মানে স্যার। এটা কথা হচ্ছে আমাকে যদি বইলা দেয় 16 বিট বা হচ্ছে 8 বিট দেন হচ্ছে 32 বিট, এটা হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড ওইটার উপর করবে। নির্ভর করে আপনি সাইজ ডিফাইন করে দিবেন। আচ্ছা, তো সাইজের পরে নাম দিলাম, এরপর সাইজ দিলাম। এরপরে এর মধ্যে কত ভ্যালু রাখতে চাচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। তো ধরেন আমি এর মধ্যে 2 রাখতে চাচ্ছি, তো 2 লিখে দিলাম, শেষ। এরপর একটা সেমিকোলন দিলে এরপরে নিচের লাইনে লিখবো। এরপর আমাকে বি এর মধ্যেও এরকম একটা ভ্যালু রাখতে হবে। সো আমরা লিখলাম। তাহলে এই কটা লাইনের মধ্যে দিয়ে আমার যেটা হলো, এর মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু থাকবে হচ্ছে কত, এর মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে আপনার 2। এর ফলে আপনার এর মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে 2। এরপরে বি এর মধ্যে ভ্যালু থাকবে কত, 3। এবং এই লাইনের ফলে আপনার সি এর মধ্যে ভ্যালু থাকবে কত, 4। বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা হুম স্যার, এখানে যে আমরা যে এখানে ইউজ করছি কিন্তু 16 বিটের, বাট হচ্ছে আমরা এখানে কোড বসাইছি হচ্ছে মানে 8 বিটেরটা, যেটা কোথায়? 2 বসাইলাম, 2 বসাইলাম যে 3 না, বসাইলাম। 2 তো এটা হচ্ছে, 2 তো এটা আপনার কি, 2 হচ্ছে কি এটা, এটা কি ডেসিমাল নাম্বার না 2? হ্যাঁ 2 তো ডেসিমাল। তো 2 কে যখন আপনি বাইনারিতে কনভার্ট করবেন, এখন 8 বিটে কনভার্ট করবেন না 16 বিটে কনভার্ট করবে, ইটস আপ টু ইউ। 2 বলতে বোঝায়, ধরেন 2 লিখতে গেলে কিন্তু আমার কয়টা বিট দরকার পড়ে বলেন তো? 2 লিখতে গেলে আমার সর্বোচ্চ কয়টা বিট দরকার পড়ে? 4টা। না না, 2টা। দুইটা হলেই 2টা জি চলে স্যার। স্যার। 1 0 হলেই চলে, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আপনি এখানে আমি ডিফাইন করছি 16 বিটের, তো সে কি করবে জানেন? এখানে বাদ বাকিগুলো ফিল আপ করে নেবে। কথা বুঝতে পারছি? জি স্যার। এইভাবে। জি স্যার। ওকে। স্যার তো বর্তমানের যে প্রসেসর গুলা এগুলা মানে কিরকম সাইজের বিট নিতে পারে মোটামুটি? আপনি প্রসেসর তো অনেক আছে এখন, এক একটা জন্য এক এক রকম। 8086 16 বিটের প্রসেসর, 8085 ছিল 8 বিটের, এরপরে আরো অনেক বিটের প্রসেসর আছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা এ বি এবং সি যেগুলো ইউজ করা হচ্ছে এখানে, এ বি সি, সেগুলোর জন্য আমরা ভ্যালুটা এখানে মোটামুটি ডিফাইন করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ফার্স্ট অফ অল কাজ করব। তো শুরু থেকে আমরা কিভাবে কাজ করি, ফার্স্টে ধরেন আমি এটুকু বের করব, ধরেন তারপর এটুকু করব, তারপর এতটুকু করবো। আমরা এইভাবে যাই, দেখি কিভাবে করা যায়। তো প্রথমে হচ্ছে a+2 করা। তাহলে আমরা কি করব, প্রথমে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবলের ভ্যালু গুলোকে আমরা কোন একটা রেজিস্টারে নিয়ে যাব। তো আমরা a এর ভ্যালুটা ax এ নিয়ে যাচ্ছি, সো এর ফলে কি হবে, ax এর মধ্যে a এর ভ্যালুটা জমা হয়ে থাকবে। এরপরে কি করলাম,
যে a প্লাস টু করতে হবে। তো আমরা কি করলাম যে অ্যাড করলাম, অ্যাড এক্স কমা টু। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স এর মধ্যে জমা হবে ডেস্টিনেশন এবং সোর্সের যোগফল। তাহলে ডেস্টিনেশন হচ্ছে এক্স এবং সোর্স হচ্ছে টু, তাহলে প্লাস টু হয়ে গেল না? আলটিমেটলি তাহলে আমরা কি বলতে পারছি, এক্স ছিল এ, যে এক্স এর মধ্যে কত ভ্যালু ছিল, আপডেটেড ভ্যালু যেটা, সেটা হচ্ছে কিন্তু এ। তাহলে এই যে এখানেই দেওয়া ছিল, তাহলে এক্স এর মধ্যে ভ্যালু আছে, তাহলে এক্স এর মধ্যে আমি এ লিখতে পারি, তারপরে প্লাস টু, তার মানে কি এ প্লাস টু, এটা কিন্তু আমার বের করে ফেলতে পারলাম, যেটা কোথায় আছে, এ এক্স এর মধ্যে এ প্লাস টুটা আছে। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, এরপরে ধরেন এই যে বি মাইনাস ওয়ানটা বের করি, তারপরে 3 ইন্টু বি মাইনাস ওয়ান করবো, তারপরে এটার সাথে এটা বিয়োগ করবো। তো কিভাবে করা যায়, এটা একটু ট্রিকি, যেহেতু এটা বিজোড় এখানে সহগ আকারে বিজোড়টা আছে, এটা একটু ট্রিকি হবে। তো কিভাবে করা যায়? তো প্রথম হচ্ছে যে ধরেন আমরা কি করব, ওই বি এর ভ্যালুটা বি এক্স এ নেই, মুভ বি এক্স কমা বি নিলাম, এটা আমরা এখানে নিলাম। নেওয়ার পর এটা যদি আমরা এখানে নেই, নেওয়ার পর এখন কি করব যে সাবট্রাক্ট সাপোজ, করেছে। হ্যাঁ আমরা বি মাইনাস ওয়ান করবো, তো আমি ডিক্রিমেন্ট দিয়েও করতে পারি, সাব ইনস্ট্রাকশন ইউজ করেও করতে পারি, তো যেটা ইউজ করেন সমস্যা নাই। তো বি এক্স কমা ওয়ান, এটা এটা হলো যে আপনার, তাহলে উপরেরটাতে আমি কমেন্ট লিখে দিই, তার মানে বি এক্স এর মধ্যে ভ্যালু চলে যাবে বি, আর এইখানে আপনার বি এক্স এর মধ্যে ভ্যালু আসবে বি এক্স মাইনাস ওয়ান, আর বি এক্স এর মধ্যে ভ্যালুটা ছিল বি, সো এখানে বি এক্স এর বদলে আমি বি লিখতে পারি বি মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারতেছি যে এই বি মাইনাস ওয়ানটা এখন কোথায় আছে, বি এক্স এ না, জি জি স্যার। স্যার। বি এক্স আছে। তো এখন এটাকে আমি দুই গুণ করতে চাই, তাহলে কিভাবে করব, তাহলে bx, যেভাবে করতে bx পারি, অ্যাড bx কমা bx bx। কিভাবে? এটার মানে হচ্ছে bx এর মধ্যে যে ভ্যালুটা জমা থাকবে সেটা হচ্ছে bx প্লাস কত, bx। bx আলটিমেটলি এটা সমান হচ্ছে 2bx। তাহলে bx এর মধ্যে আলটিমেটলি লেটেস্ট ভ্যালু কত আছে, bx এর মধ্যে আলটিমেটলি লেটেস্ট ভ্যালু আছে b মাইনাস ওয়ান, -1 স্যার। তাহলে b মাইনাস ওয়ান। বুঝা গেছে? জি স্যার। তাহলে আলটিমেটলি আমার এখন bx এর মধ্যে আছে কত, 2 ইনটু b মাইনাস 2 ইন্টু b মাইনাস ওয়ান, বাট এখানে আছে কত, 3। আরেকটা b মাইনাস 1 অ্যাড করে তাহলে দিন। প্রবলেম হলো যে এখন আমি যদি এখানে আরেকটা bx b মাইনাস 1 অ্যাড করি। আরেকটা bx লিখি, তাহলে কিন্তু সমস্যা হয়ে তাহলে যাবে, 4 হয়ে যাবে। তাহলে 4 4 হয়ে যাবে না? জি স্যার। তাহলে কি আমার 3 আসলো? আসলো না, তাহলে আবার করা যাবে না। তো এখন কিভাবে করব, এখন যেটা করতে পারি আমরা, এই যে বি এর যে ভ্যালুটা, এইটাকে আমরা ধরেন একটা জায়গায় আরেকটা জায়গায় নেই, আমরা ধরেন আরেকটা রেজিস্টারকে আমরা ইউজ করতে পারি। তাহলে কি করলাম যে বি এর ভ্যালুটা আমরা একটা ডিএক্স এ নেই, জি স্যার। নিলাম, নেওয়ার ফলে কি হলো যে এখানে আপনার ডিএক্স এর মধ্যে ভ্যালু আছে বি। এখন আমরা কি এটাকে ডিক্রিমেন্ট করি, আগে যেহেতু সাব করছে এটাকে একটু ডিক্রিমেন্ট দিয়ে দেখাই, ঠিক আছে, যাতে আপনি বুঝতে পারেন। তাহলে ডিক্রিমেন্ট দিলাম ডিএক্স, এর মানে হচ্ছে ডিএক্স এর মধ্যে ভ্যালু থাকবে তার চেয়ে আগের যে ভ্যালুটা ছিল তার চেয়ে এক কম। এক কম। তাহলে আগের ভ্যালুটা ছিল ডিএক্স এর মধ্যে কত, বি, তাহলে B। বি মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি এখন ডিএক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কত, বি মাইনাস ওয়ান। এখন আমি যদি অ্যাড করি বিএক্স এর সাথে ডিএক্স, তাহলে কি হচ্ছে, বিএক্স এর মধ্যে ভ্যালু থাকবে বিএক্স প্লাস ডিএক্স। D। এখন বিএক্স এর মধ্যে ভ্যালু আছে কত, লেটেস্ট ভ্যালু কত ছিল বিএক্স এর মধ্যে, এই যে 2 ইনটু b মাইনাস 2 ইন্টু বি মাইনাস ওয়ান, তাহলে বি 2 ইন্টু বি মাইনাস ওয়ান, এর সাথে যোগ, যোগ হচ্ছে ডিএক্স, ডিএক্স এর মধ্যে কত ছিল, বি মাইনাস ওয়ান, 1 ছিল। তাহলে আলটিমেটলি কত হলো, 3 ইনটু b মাইনাস 1। বুঝে গেছে? জি স্যার। এরকম, এই যে তাহলে আমার এটাও কিন্তু 3 ইন্টু বি মাইনাস ওয়ান, এটা আমার কোথায় চলে আসছে, বিএক্স এ। আর এটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে এই যে এক্স এ। তাহলে এখন আমরা এতটুকু কাজ কিন্তু করে ফেলতেই পারি, ছোট জি করে স্যার। ফেলতে পারি এতটুকু। তাহলে এতটুকু আমার কি হচ্ছে, মাঝখানে বিয়োগ আছে, তো আমি বিয়োগ করে ফেলি। সো সাব করি, সাব করব হচ্ছে এ প্লাস টু থেকে, তাহলে এ প্লাস টুটা কোথায় আছে, এ এক্স এ আছে, এক্স ax কমা bx। হচ্ছে বিএক্স। তাহলে যেটা হলো আহ, তাহলে যেটা হলো যে এক্স এর মধ্যে যে ভ্যালুটা থাকবে এখন নতুন, সেটা হচ্ছে এক্স মাইনাস বিএক্স। bx। তাহলে এক্স এর ভ্যালু ছিল এ প্লাস টু, এ প্লাস টু মাইনাস মাইনাস, তারপরে বিএক্স এর মধ্যে ভ্যালু ছিল 3
বি মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এতটুকুর অংশের যে রেজাল্টটা সেটা এখন আমার কোথায় আছে? এক্স এ আছে। এক্স স্যার। আচ্ছা, এখন আমাকে বাদ বাকিটা এইটা ক্যালকুলেট করতে হবে। সো আমরা করি। আমরা কি করলাম, এই সি এর ভ্যালুটা সি এক্স এ নিয়ে যাই, সিএক্স। তারপরে এর সাথে এক যোগ করি। অ্যাড দিয়েও করতে পারেন, আবার ইনক্রিমেন্ট ইউজ করেও করতে পারেন, সমস্যা না। সো তাহলে কি হলো, এটা একটা ফাঁকা, এটা একটা স্পেস দেই যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। সো এখানে আমার সি এক্স এর মধ্যে ভ্যালু থাকবে সি, আর এটার মানে হচ্ছে সি এক্স এর মধ্যে যে নতুন ভ্যালুটা থাকবে সি এক্স প্লাস ওয়ান। তো সি এক্স মানে হচ্ছে সি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান গেল। এখন আমাকে এটা 2 গুণ করতে হবে। সো ওই আগের মতো সি এক্স কমা কত, সি এক্স। তাহলে সি এক্স এর মধ্যে ভ্যালু থাকবে হচ্ছে আপনার ইকুয়ালস টু সি এক্স প্লাস সি এক্স, এবং আলটিমেটলি আসতেছে 2cx, আলটিমেটলি আসতেছে সি এক্স মানে কি, সি এক্স মানে হচ্ছে সি প্লাস ওয়ান। তাহলে এখানে সি প্লাস ওয়ান, তাহলে 2 ইন্টু সি প্লাস ওয়ানটা চলে আসলো। তাহলে এতটুকুর ভ্যালু ছিল আমার হচ্ছে এক্স এ, আর এতটুকু ভ্যালু আছে এখন আমার সি এক্স এ। তাহলে এটার সাথে এটা যোগ করতে গেলে এক্স এর সাথে যোগ করতে হবে সি এক্স। তো আমরা করে ফেলি। তাহলে এটা মানে হচ্ছে এক্স এর মধ্যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস সি এক্স, এবং এক্স এর মধ্যে ভ্যালু কত আছে, এই যে এটা আছে, লিখে দিলাম, সাথে যোগ, এবং সি এক্স এর মধ্যে ভ্যালু আছে কত, এই যে এটা লিখে দিলাম। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমার এখন এতটুকুর যে ভ্যালু সেটা চলে আসছে কোথায়, এক্স এ। এখন এর সাথে আমাকে 2 গুণ করতে হবে আগের মতো। এর মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এক্স, এবং আলটিমেটলি টু এক্স, এবং আলটিমেটলি এক্স মানে হচ্ছে কত, এক্স মানে হচ্ছে যে এইটা, এই যে এটা। আলটিমেটলি এতটুকুর ভ্যালু কিন্তু আমার চলে আসছে, এতটুকু চলে আসছে না? জি স্যার। এখন এটাকে তো মাইনাস আছে, মাইনাস করার জন্য কি করব, স্যার নেগেটিভ। নেগেটিভ ইনস্ট্রাকশন ইউজ করব। জি স্যার। শেষ। এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু যেটা ছিল সেটা কি করবে, নেগেটিভ মাইনাস করে হয়ে যাবে। দিবে। জি স্যার। এক্স এর নেগেটিভ করে দিবে, নেগেটিভ করলে মাইনাস মাইনাস মাইনাস, তারপরে হচ্ছে যেটা ছিল আগের এক্স এর ভ্যালুটা, এই যে এটা ছিল, হয়ে গেল। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এতটুকুর হোল ভ্যালুটা এখন কোথায় আছে, এক্স এ আছে, এতে এতে স্যার। এক্স এ। এখন এখন এক্স আছে। তা আমাকে এতে নিতে হবে। জি স্যার। তাহলে এতে নেওয়ার এক্স জন্য আমি মুভ করব, এক্স তাহলে ডেস্টিনেশন হবে এ এবং এক্স। ঠিক আছে? এক্স। শেষ। এভাবে করে করে এখন লার্ন করার জন্য ইমুলেট করেন। এই যে ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করছেন এটার ভ্যালু আপনি কোথায় দেখতে পারবেন, এটার ভ্যালু দেখার জন্য আপনি এই যে ভ্যারিয়েবলসে যাবেন, এই যে দেখেন এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু আছে যে 2 3 4, এই হেক্সাতে আছে, এই যে হেক্সাতে শো করতেছে। আপনি যদি ডেসিমালে দেখতে চান এখানে ডেসিমালও আপনি দেখতে পারবেন। এখানে জাস্ট সিলেক্ট করে দিতে হবে যে আনসাইন, এই যেখানে আনসাইন করে দেন সব ভ্যালু ডেসিমালে দেখাবে, এই যে 2 3 4, কিন্তু এখানে হেক্সাডেসিমালি দেখাবে। এরপর আপনি সিঙ্গেল স্টেপে দিয়ে দিয়ে প্রত্যেকটা মান আপনি যাচাই বাছাই করতে পারেন, অথবা একবারে যদি দেখতে চান তাহলে রান দেন। রান দিলে আলটিমেটলি আপনার এই যে ভ্যালুটা আসছে কত, 65520। আপনি যদি ঠিক এটা কি আসছে কিনা এটা automated? বোঝার, ঠিক আসছে কিনা এটা বোঝার জন্য কি করবেন, এটা হেক্সাডেসিমাল ভ্যালু কত, এটা হেক্সাডেসিমাল যদি আপনি ভ্যালু দেখেন এটা আসতেছে FFF0, এই যে দেখেন চলে আসছে এক্স এর মধ্যে, যেটা ছিল আসলে যে এক্স এরটা আমরা আসলে এতে নিছি আর কি। তো যাই হোক, এখন ভ্যালুটা ঠিক আছে কিনা এটা আপনি পরীক্ষা করবেন কি করে, যে এর ভ্যালু 2 বসান, বি এর ভ্যালু 3 বসায় দেখেন, সি এর ভ্যালু 4 বসায় দেখেন ক্যালকুলেটরে, দেখেন ঠিক আসছে কিনা। কথা বুঝা গেছে? হুম। জি স্যার। তাহলে হিসাব করব, হিসাব দেখেন সি এর ভ্যালু যদি 4 হয়, 4 আর একে হলো 5, তাইলে এখানে হচ্ছে 5 আসতেছে, এটা হচ্ছে 5, তাহলে 5 দুগুণ হচ্ছে কত, 10, 10 আসলো। 10 আসার পরে, সরি এখানে একটা ভুল করছি, সেটা হলো যে এখানে এটা তো মাইনাস, এটা তো আনসাইন্ড আসবে না, এখানে মাইনাস আছে না, মাইনাস আছে না, এটা দেখেন
মাইনাস আসছে না? কেউ কথা বলে না। জি স্যার মাইনাস। মাইনাস, তাহলে এটা তো সাইন ভ্যালু হবে না, মানে আনসাইন ভ্যালু হবে না, এটা কি হবে? সাইন ভ্যালু, মানে সাইন থাকবে। তাহলে মাইনাস, তাহলে কত আসবে? -16। তাহলে আমরা এখন হিসাব করি। তাহলে এখানে 5, 5 দুগুণা 10, 10-এর পরে -3 ইন্টু b -1, তাহলে b হচ্ছে 3, 3 আরেকে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে -6 আসলো। আসার পরে এর সাথে হচ্ছে প্লাস আকারে আসছে হচ্ছে a+2, এর ভ্যালু হচ্ছে 2, 2 আর 2 হচ্ছে 4 আসলো। আসার পরে আসলো হচ্ছে আপনার টোটাল এখানকার ভ্যালু আসে 8। এই 8 এর সাথে যদি আপনি 2 -2 গুণ করেন তাহলে আসে 16, -16 আর কি। তাহলে দেখেন এই যে আপনি যদি দেখতে চান, এই যে এখানে চলে আসছে সাইন ভ্যালু -16। যেহেতু এটা মাইনাস স্যার রেজাল্ট যদি আসবে, এই জন্য আপনাকে সাইন সিলেক্ট করে নিতে হবে। কথা বোঝা গেছে? স্যার যদি মাইনাস, যদি আনসাইন দেই তাহলে ভুল আসবে, তাই না? আনসাইন দিলে ভুল হবে, কারণ আপনার তো রেজাল্ট আসছে মাইনাস দিয়ে, তাই না? জি স্যার। মাইনাস আছে তো, এই জন্য। যদি এখানে শুধু 2 থাকতো, তাইলে যদি এখানে মাইনাস না থাকতো তাহলে আপনার কোনো সমস্যা হইতো না। তখন আপনি মানে দুইটা জায়গার ক্ষেত্রে সেম ভ্যালুই আসতো, এটা তেমন কোনো প্রবলেম হইতো না, কারণ তখন আপনার পজিটিভ ভ্যালু আসবে। তখন এই যে আহ, এটা এটা আগেরটা রয়ে গেছে, দাঁড়ান এটা কেটে দিতে হবে, আগের রেজাল্টটা এখানে রয়ে গেছে। এটা কাটি, কাটার পরে এখন ইমুলেট করি, এখন আপনার ভার্সটা নিয়ে আসি। এই যে এখন যদি আপনি আনসাইন হিসাব করেন তাও সমস্যা হবে না, কারণ এখানে আমার পজিটিভ ভ্যালু আসবে। রান দেন, রান দিলে আসতেছে হচ্ছে কত? কি বাবা, এখানে এখানে তো মাইনাস আসার কথা না, ও কি আগেরটাই রান করতেছে নাকি? দাঁড়ান, উম, এটা তো এটা তো এরকম আসার কথা না। তাহলে হচ্ছে যদি শুধু 2 দেই, ও আচ্ছা, এখানে তো আমার কোডও চেঞ্জ করতে হবে, তাই না? তখন তার নেগেটিভ লাগবে না, তাই না? নেগেটিভ লাগবে, জি না স্যার, নেগেটিভ। তাহলে এটা আমাকে কেটে দিতে হবে। এখন দেখেন, আমার তো কোডও চেঞ্জ করতে হইতো। তো এখন ভার্সি নিয়ে আসি, এই যেটা। তো এখন দেখেন যদি রান করেন, এখানে আমি আনসাইন রাখছি, তো যখন এখন পজিটিভ ভ্যালু তখন 16ই আসতো। কথা বুঝা গেছে? জি স্যার। তখন এখানে যদি আপনি সাইনও দেন তখন কোনো সমস্যা নাই, কারণ তার তো কোনো সাইন নাই, সো তখন আসলে আর কোনো প্রবলেমও হবে না। আপনি যদি তখনও দেখেন, এই যে তখনও আপনি সাইন দিলে সে 16 দেখাবে, কিন্তু যখন মাইনাস চলে আসবে তখন আপনাকে এখানে অবশ্যই সাইন সিলেক্ট করে দিতে হবে। এটাকে যদি আপনি হেক্সাডেসিমালে দেখতে চান, যেখানে হেক্সাডেসিমালে দেখে দিবেন যে 10 ভ্যালু, এখানে আপনি নিজের মতো করে দেখতে পারেন অন্য কোনো নাম্বারে, অন্য কোনো ফরম্যাটে আর কি। কথা বুঝা গেছে? জি স্যার। ওকে, একটা মিনিট দাঁড়ান। তাহলে এখন যেটা হলো যে যাদের একটু মাইক থেকে নয়েজ আসতেছে একটু অফ করে ফেলেন মাইকটা। ওকে, সো এখন যেটা হলো যে আমরা আসলে ল্যাব রিপোর্টটা লিখবো কি করে সেটা নিয়ে এখন আলোচনা হবে। সো ল্যাব রিপোর্ট লেখার নিয়ম যেটা হলো, ফার্স্ট অফ অল আমি হচ্ছে ল্যাব ম্যানুয়ালটা দেখব। ল্যাব ম্যানুয়ালটা দেখার পরে আমরা হচ্ছে যেটা করব, এখানে এক্সপেরিমেন্ট নাম্বার যেভাবে দেওয়া আছে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এভাবে লিখবেন, অবজেক্টিভ লার্নিং আউটকাম লিখবেন। লেখার পরে অ্যাকচুয়ালি আমার থিওরিটা লেখার তেমন কোনো দরকার নাই। কথা বুঝা গেছে? থিওরিটা জি লেখা স্যার। দরকার নাই। আপনি এরপরে ক্লাস অ্যাসাইনমেন্ট যেটা, এখানে ক্লাস অ্যাসাইনমেন্ট লিখবেন না। আমি কিন্তু সবকিছু আমার ল্যাব রিপোর্টে লিখবো না, আবার বলতেছি, সবকিছু আমি আমার ল্যাব রিপোর্টে লিখবো না। এখানে আমি ক্লাস অ্যাসাইনমেন্টে যেটা আছে সেটা আমি লিখবো না, আমি সেটাই লিখবো যেটা আমি আপনাদেরকে করতে বলবো বাসায় সেটা। তাহলে যেটা ল্যাব রিপোর্টের জন্য প্রযোজ্য, যেটা করতে বলবো, তাহলে কোনটা করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। তাহলে এখানে ক্লাস অ্যাসাইনমেন্টের জায়গায় এখানে আসবে হচ্ছে আপনার রিপোর্ট কোশ্চেন লিখবেন। রিপোর্ট কোশ্চেন লেখার পর তাহলে কোন প্রবলেমটা আপনি সলভ করবেন, আপনি দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেটা এই যে ডি ই এবং এফ, এইটা যেটা আছে এটা করবেন। আপনি এখানে ডি ই এবং এফ এর ভ্যালু দেওয়া নাই, তা আপনি কত ধরে নেবেন? ডি এর ভ্যালু ধরে নেবেন 2 আগের মতোই, ই এর ভ্যালু ধরে নেবেন 3 এবং এফ এর ভ্যালু কত ধরে নেবেন? 4। কথা বুঝতে পারছেন? হুম। জি স্যার, বুঝতে পারছি। আর স্যার। অবশ্যই এখানে আহ, একটা কাজ করবেন যে আহ, একটু হিসাব করে নিবেন যে এখানে আসলে আপনার রেজাল্টটা কত আসে। এই যে এখানে ওভারঅল
যদি রেজাল্টটা আপনার 8 বিটের মধ্যে আসে তাহলে আপনি 8 বিট নিয়ে কাজ করতে পারেন। যখন আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন আপনি 8 বিট নিয়ে কাজ করেন। আর যদি দেখেন যে রেজাল্টটা আসলে আমার 8 বিটে হয় না, 16 বিট লাগে, তাহলে আপনি তখন 16 বিট মানে ডিডব্লিউ ইউজ করবেন। কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে ল্যাব রিপোর্টটা কিভাবে হবে? এক্সপেরিমেন্ট নাম্বার, এক্সপেরিমেন্ট নেম, অবজেক্টিভস, লার্নিং আউটকাম, থিওরিটা স্কিপ করবেন। এখানে চলে আসবে রিপোর্ট কোশ্চেন। রিপোর্ট কোশ্চেনে যে কোশ্চেনটা লিখবেন যেটা দিলাম আপনাদেরকে, দেন আপনি কোডটা লেখা শুরু করবেন। এখানে কোড লেখার পরে আপনার প্রসিজারটা দরকার নাই, এটা আমাদের দরকার নাই, প্রসিজার লিখবো না। এরপরে হচ্ছে আমরা একবারে লাস্টে লিখবো হচ্ছে রেজাল্টস। রেজাল্টসটা লিখবেন যে কত রেজাল্টটা কোথায় আছে এবং কত আসছে, এটা লিখবেন। রেজাল্টসে লিখবেন রেজাল্টটা কোথায় আছে এবং কত আসছে। এরপরে লিখবেন আপনি ডিসকাশন। ডিসকাশনে কি লিখবেন এটা আপনার মতো করে লিখবেন, যে আসলে রেজাল্টটা কত আসার কথা, আসলে সেই পরিমাণ রেজাল্টই আসছে কিনা এটা লিখবেন। থিওরিটিক্যালের সাথে আসলে প্র্যাকটিক্যালের আমরা মানে আমরা ক্যালকুলেট করে যে ভ্যালুটা নিয়ে আসি এবং আমরা কোড করে যে ভ্যালুটা নিয়ে আসছি সেটা একই আসছে কিনা। যদি একই আসি থাকে তাহলে আমরা হচ্ছে কিভাবে নিয়ে আসলাম, আমরা প্রোগ্রামের ক্ষেত্রে কি মানে কি সতর্কতা অবলম্বন করছি। আর যদি না এসে থাকে তাহলে বলবেন যে আসলে আপনার কোন জায়গা মানে কি ভুল হওয়ার কারণে আসলে আপনার এই প্রোগ্রামগুলো ভুল হইতে পারে, যদি আপনি এই জিনিসগুলো লক্ষ্য না রাখেন। কিন্তু একই আসবে। কথা বুঝা গেছে? তো এটাকে আমরা ওয়ার্ডে করব না হাতে লিখে? আপনার ইচ্ছা, আপনি ওয়ার্ডে লিখতে পারেন, আপনি হচ্ছে মানে হাতেও লিখতে পারেন। বাট এই কপিটা আমি আপনাকে বলি, এটা আপনি এটা কিন্তু আপনাদের কাছে আমি ফার্স্ট অফ যেটা হচ্ছে শুরুর দিকে আপনি আপনাদেরকে এখানে অনলাইনে জমা দিতে বলবো, একদম শেষের দিকে আপনাদেরকে পুরোটা হার্ড কপি জমা দিতে বলবো। তো আপনাদের কাছে কিন্তু হার্ড কপি লাগবে। আপনি ইচ্ছা করলে আপনি এখন হাতে লিখে রাখতে পারেন, পরে ওটাকে পিডিএফ করে আমাকে এখানেও জমা দিলে হবে, অথবা আপনারা ডকে লিখে ডকটা এখানে জমা দিতে পারেন। যখন আমি হার্ড কপি চাবো তখন একবারে আপনি এটাকে প্রিন্ট করে আমাকে জমা দিতে পারেন। কথা বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে একটা ল্যাব রিপোর্ট সাবমিট করার একটা করে দিচ্ছি। তো এখানে হচ্ছে ক্রিয়েট টপিক থাকবে হচ্ছে ল্যাব রিপোর্ট একটা সেকশন। এই ল্যাব রিপোর্টের আন্ডারে আপনি এক্সপেরিমেন্ট 1 জমা দিবেন এবং আজকের ডেট কত? আজকের ডেট হচ্ছে আপনার 2 তারিখ, আমি নেক্সট 10 তারিখ পর্যন্ত করে দিচ্ছি। ঠিক আছে? 10 জি তারিখ স্যার। করে দিলাম, এর পর্যন্ত আপনি এখানে হতে পারবেন। এখানে ক্লোজ করে দিলাম, তাহলে কিন্তু এরপর আর জমা দিতে পারবেন না। সো টাইমলি মেনটেন করবেন। সো এরপর যদি আমি অ্যাসাইন করে দিই, আপনাদের ক্লাসরুমে দেখবেন এরকম এই যে ল্যাব রিপোর্টের একটা সেকশন আছে, এখানে আপনারা শুধুমাত্র ল্যাব রিপোর্ট 1 জমা দিবেন। ডিউটা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 10 12টার আগ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, আর এখানে ওই আমার ল্যাব রিপোর্ট মানে আমার এই কোনটার এক্সপেরিমেন্ট রিলেটেড যে লেকচারগুলো আছে ইউটিউবে, সেগুলো আমি এখানে লিংক করে দিব। আর আজকের লেকচারটাও আমি এখানে আলাদা করে ক্লাস লেকচার হিসেবে এখানে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে ছেড়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কোনো জিজ্ঞাসা? জি না স্যার। ওকে। আচ্ছা। রেকর্ডিংটা এখানে আর রাখছি না, বন্ধ করে দিলাম।